গুড ইভিনিং স্টুডেন্টস, আমি শরদিন্দু মানব দাস, তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মাস্টার মশাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স টিভি। আজকে আমরা পড়তে চলেছি রোল অফ সাবস্টেন্সেস ইন এনভায়রনমেন্ট, এই অধ্যায়টি। আর এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট, একটু লেন্দি অধ্যায়টি আছে, কিন্তু এখানে জাস্ট বেসিক্যালি একটু কেমিস্ট্রি একটু বায়োলজি মিশিয়ে এই অধ্যায়টা আছে। তো আমরা এই অধ্যায় বোঝার থেকে বেশি তথ্য, এখানে তথ্য সংগ্রহ করার ব্যাপারটাই বেশি, যে এগুলা কেন ব্যবহার করা হয়, এটা কেন ব্যবহার করা হয়, এখানে কি কি সাবস্টেন্স থাকে, কোনটার মাত্রা বেশি কোনটার মাত্রা কম, ইত্যাদি নানান ধরনের তথ্য সম্পর্কে আমরা বেসিক আলোচনা আমরা করব। ঠিক আছে, এবার এই অধ্যায়টা পড়তে গেলে কিন্তু ওখানে অনেক জিনিস আছে। যেমন শুরুতে আমরা পড়বো যে আমাদের জৈব যৌগ বা অর্গ্যানিক মেটেরিয়ালসগুলো কী জিনিস, আমাদের শরীরে যে অর্গ্যানিক মেটেরিয়ালসগুলো আছে সেই সম্পর্কে খুব 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 সামান্য একটু ধারণা নেব। তো অধ্যায়টা শুরু করতেছি। আমাকে এইভাবে পড়াতে হচ্ছে তার কারণ আমার ট্রাইপডটা যার ছিল আর কি, তাকে ফেরত করতে দেওয়া হয়েছে। অনেক দিন পর আবার ইউটিউবে আসছি শুধু তোমাদের জন্য আর কি। এই প্যান্ডেমিক সিচুয়েশনে আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর এটা আমাদের ফিজিক্যাল সায়েন্স পার্টের লাস্ট অধ্যায় আর কি। এটা যদি হয়ে যায় তাহলে আমাদের মোটামুটি সিলেবাসটা শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা আজকে যেটা কভার করব, ইংলিশ মিডিয়ামদের ব্যাচটাকে কভার করব, এর পরের দিন আমরা বাংলা মিডিয়ামের ব্যাচটাকে কভার করব। তো আমরা পড়ে চলে যাচ্ছি যে প্রথমে দ্য রোল অফ ইনঅর্গ্যানিক অ্যান্ড অর্গ্যানিক মেটেরিয়ালস ইন অ্যান অর্গ্যানিজম। তো প্রথমে দেখো তোমাদের 1 2 3 4 5 6 ছটা শূন্যস্থান দেওয়া আছে। তো এখানে কি বলছে, রাইট দ্য নেমস অফ 2 মেটালস অ্যান্ড 4 নন মেটালস ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস অ্যাবাভ। তোমাকে দুটো মেটালের নাম লিখতে বলছে আর 4টা নন মেটালের নাম লিখতে বলছে। যে কোনো ইচ্ছা 4টা নাম নন মেটাল লিখতে পারো, আমি বলে দিচ্ছি, লিখে রাখতে পারো। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো নন মেটাল। আর মেটালের মধ্যে তুমি সোডিয়াম লিখতে পারো, পটাশিয়াম লিখতে পারো, গোল্ড লিখতে পারো, সিলভার লিখতে পারো, যেটা খুশি, আয়রন লিখতে পারো। তো এগুলো সব মেটালের মধ্যে পড়ছে। দুটো মেটালের নাম চাইছে, তো এটা শূন্যস্থান পূরণটা প্রথমে করে নাও। ওকে, নেক্সট কি বলছে, মোস্ট অফ দ্য থিংস অফ দ্য আর্থ আর মেড ফ্রম এ রিজার্ভ অফ অ্যাবাউট 92 এলিমেন্টস। আচ্ছা, আমাদের প্রকৃতিতে কিন্তু 92টা প্রাকৃতিক মৌল আছে। ঠিক আছে, হাউএভার এ লিভিং অর্গানিজম ডাজ নট কন্টেইন ইচ অফ দিস এলিমেন্ট, অনলি 16 এলিমেন্টস আর প্রেজেন্ট ইন লিভিং অর্গানিজম ইন দ্য ফর্ম অফ ভ্যারিয়াস কম্পাউন্ডস। 92 এলিমেন্টসের মধ্যে সবাই কিন্তু আমাদের শরীরে, লিভিং অর্গানিজম মানে যাদের প্রাণ আছে, তাদের মধ্যে কিন্তু প্রাণ আছে। কারা হতে পারে? আমরা মানুষরা হতে পারে, বিভিন্ন উদ্ভিদরা হতে পারে, ইভেন এদের মধ্যে ব্যাকটেরিয়ারাও আছে। ঠিক আছে, তো এদের মধ্যে 92 এলিমেন্টসের মধ্যে 16 এলিমেন্টস সংখ্যা খুব বেশি থাকে। এবার এই এলিমেন্টগুলো কিন্তু সরাসরি থাকে না, এই এলিমেন্টগুলো কম্পাউন্ড গঠন করে থাকে। কম্পাউন্ড মানে যৌগ রূপে থাকে। ঠিক আছে, আমরা পড়েছিলাম কম্পাউন্ড। তো কম্পাউন্ড রূপে থাকে। টোটাল ধরো আমাদের শরীরে আয়রন আছে, তাহলে আমাদের শরীরে আমরা জানি আমাদের রক্তে আয়রন থাকে। তো আয়রন কিভাবে থাকে? একটা কম্পাউন্ড রূপে থাকে। ঠিক আছে, ঠিক তেমনি আমাদের শরীরে ক্যালসিয়াম আছে, আমাদের হাড়ে, আমাদের বোনসে ক্যালসিয়াম আছে। ক্যালসিয়ামটাও একটা কম্পাউন্ড রূপে আছে। ঠিক আছে, ডাইরেক্ট আমরা কখনো কিন্তু কোনো আয়রন দরকার তো আয়রনের টুকরা খেয়ে নিলাম, বা ক্যালসিয়াম দরকার তো একটু ক্যালসিয়ামের টুকরা খেয়ে নিলাম, এরকম কিন্তু আমরা করি না। ঠিক আছে, আমরা জাস্ট কম্পাউন্ডগুলো খাই। ওটার মাধ্যমে আমাদের শরীরে যেই এলিমেন্টটার ডেফিসিয়েন্সি আছে, কমে গেছে, সেই এলিমেন্টটাকে, ডেফিসিয়েন্সিটাকে আমরা কি করি, পুনরায় আবার আগের জায়গায় ফিরে আনার জন্য সেই সমস্ত ধরো আয়রন ট্যাবলেট খাই। ক্যালসিয়ামে বাড়ানোর জন্য বিভিন্ন হাড়ের ডাক্তাররা হাড়ের ওষুধ দেয়, ক্যালসিয়াম ট্যাবলেট দেয়, আয়রন ট্যাবলেট দেয়। তো এগুলা ডেফিসিয়েন্সিটাকে যাতে কমে না যায়, আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে পারি, যাতে সেই রকম ব্যবস্থা করতে হয়। তো এই ধরনের নানান ট্যাবলেট তো পাওয়া যায়, কিন্তু মাথায় রাখতে হবে যে এগুলা কিন্তু কখনোই ডাইরেক্ট আয়রন খাচ্ছি বা ক্যালসিয়াম খাচ্ছি তা না, এগুলা কম্পাউন্ড রূপে থাকে। To understand the difference in composition of human body and the Earth's crust, let us examine the entire entries of the following table. Acha, figure in the table represent percentage by mass of the major elements present in human body and Earth's crust. মানে আমাদের পৃথিবী পৃষ্ঠে যে সমস্ত এলিমেন্ট আছে আর আমাদের মানুষের দেহে যত এলিমেন্ট আছে তার পার্সেন্টেজ অফ মাস অফ দ্য এলিমেন্ট ইন এ হিউম্যান বডি। মানে ধরো হচ্ছে আমাদের শরীরের 100 গ্রাম ওজনের মধ্যে কত গ্রাম বিভিন্ন পদার্থ আছে,
পার্সেন্টেজ, মানে 100 গ্রাম ভরের মধ্যে কত গ্রাম বিভিন্ন পদার্থ আছে সেভাবে। আর পৃথিবী, এত বড় পৃথিবীর 100 গ্রামের মধ্যে কত গ্রাম বিভিন্ন এলিমেন্টস আছে সেইভাবে আমরা করছি। তো এইভাবে পার্সেন্টেজটাকে করেছে, দেখো এখানে ছক দিয়ে দিয়েছে। ছকটার পর নিচে বলছে রাইট দ্য নেমস অফ দ্য নন মেটাল দ্যাট আর মোর অ্যাবান্ডেন্ট ইন হিউম্যান বডি দ্যান ইন আর্থস ক্রাস্ট। মানে হিউম্যান বডিতে যাদের সংখ্যাটা বেশি, যেগুলো আছে নন মেটাল এলিমেন্ট, যাদের হিউম্যানের শরীরের সংখ্যাটা বেশি কিন্তু আর্থে কম। তো এইরকম কিছু কিছু আছে, নামগুলো লিখে রাখো শূন্যস্থান পূরণে। অক্সিজেন, কার্বন আর হাইড্রোজেন। অক্সিজেন, কার্বন আর হাইড্রোজেন এই তিনটা নন মেটাল এলিমেন্টের কি তোমার হচ্ছে আমাদের শরীরে বেশি পার্সেন্টেজের দিক থেকে। পার্সেন্টেজের দিক থেকে আবার বলছি, পার্সেন্টেজের দিক থেকে আমাদের শরীর থেকে যদি 100 গ্রাম কিছু তুলে নেওয়া যায় এবং ওর মধ্যে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে পার্সেন্টেজের দিক থেকে কিন্তু আমাদের শরীরে এই নন মেটাল এলিমেন্ট কি কি, অক্সিজেন, কার্বন আর হাইড্রোজেন শূন্যস্থান পূরণে লিখে রাখো, ওদের পরিমাণটা কিন্তু বেশি। ঠিক আছে, আচ্ছা, we can see from the above table that about 97% of the total mass of the human body can be attributed to the combined mass of the four elements. এবার চারটা এলিমেন্টসের কম্বাইন্ড মাস দিয়ে কিন্তু আমাদের শরীরের 97% টোটাল মাস কিন্তু তৈরি। কি কি আছে এর মধ্যে দেখো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। ভেরি ভেরি শূন্যস্থান পূরণটা করে নাও, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন। তাহলে আমরা কি লিখছি, দ্য এক্সামিনেশন of the constituents of human, bacterial, fungal, plant and animal bodies reveal prevalence of these four elements. CHON মানে এটাকে শর্টে লিখছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। এই চারটা নন মেটাল এলিমেন্টস দিয়ে কিন্তু আমাদের শরীরটা তৈরি 97%। আমাদের শরীর বলো, ব্যাকটেরিয়া বলো, ফাঙ্গাস বলো, প্ল্যান্ট বলো, অ্যানিমাল বলো, সব ক্ষেত্রে। ঠিক আছে, these elements combine to form many organic compounds. Organic compounds মানে যেগুলো আমাদের শরীরে আছে। ওকে, অর্গানিক কম্পাউন্ডস মানে জীবদেহে যে সমস্ত কম্পাউন্ডগুলো আছে সেগুলোকে আমরা অর্গানিক কম্পাউন্ড বলে থাকি। অর্গানিক কম্পাউন্ডস দ্যাট আর নট ফাউন্ড ইন দ্য আর্থস ক্রাস্ট, এগুলো কিন্তু আমাদের জীবদেহেই একমাত্র পাওয়া যায়, বাইরে কিন্তু পাওয়া যায় না, আর্থে কিন্তু পাওয়া যায় না। সো কেমিক্যাল এক্সামিনেশন অফ আর্থস ক্রাস্ট শোজ অ্যান অ্যাবান্ডেন্স অফ ইনঅর্গানিক কম্পাউন্ডস ইন ইট। তাহলে ইনঅর্গানিক কম্পাউন্ড, ইনঅর্গানিক কম্পাউন্ডটা কি হচ্ছে, আমাদের আর্থের ক্রাস্টে ইনঅর্গানিক কম্পাউন্ডের সংখ্যাটা বেশি। আর যত রকমের অর্গানিক কম্পাউন্ডস আছে সেগুলো হচ্ছে প্ল্যান্টসের, হিউম্যান সেলসের, সব জায়গায় কিন্তু আমাদের কি কম্পাউন্ডের সংখ্যা বেশি, অর্গানিক কম্পাউন্ড। ওকে, আর যত ইনঅর্গানিক কম্পাউন্ড সেগুলো কোথায় আছে, আর্থ ক্রাস্টে। তাহলে এবার আমরা চলে আসছি নেক্সট পেজে। লেট আস থিঙ্ক অফ এ গ্রিন প্ল্যান্ট. It absorbs carbon dioxide from air and takes up water and some mineral from soil. All these are inorganic compounds. তাহলে একটা গাছ কি কি নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে বাতাস থেকে, ওয়াটার নিচ্ছে, জল নিচ্ছে, আর সাম মিনারেলস নিচ্ছে। মিনারেলস মানে বিভিন্ন ধাতব পদার্থ। তো এগুলা সব ইনঅর্গানিক কম্পাউন্ডস। ইউটিলাইজিং দিস কম্পাউন্ডস অ্যান্ড ইউজিং দ্য এনার্জি অফ সানলাইট, প্ল্যান্টস প্রডিউস গ্লুকোজ। এবার গ্লুকোজটা কিন্তু আবার কি হচ্ছে, অর্গানিক কম্পাউন্ড। So glucose কি, glucose is a kind of, underline করে রাখো, glucose is a kind of organic compound that cannot be found among the compounds abundant in Earth's crust. কখনোই কিন্তু আমরা আর্থের পাবো না। ঠিক আছে, আমাদের আর্থ ক্রাস্টে কিন্তু আমরা এগুলো পাবো না। অ্যাবান্ডান্ট কিসের প্রাচুর্য আছে, অ্যাবান্ডান্ট মানে প্রাচুর্য। আর্থ ক্রাস্টে তো ইনঅর্গানিক কম্পাউন্ডের প্রাচুর্য আছে, বাট অর্গানিক কম্পাউন্ডটা কিভাবে তৈরি হচ্ছে, একটা প্ল্যান্টের শরীরে। দেখতে পাচ্ছি আমরা কার্বন ডাইঅক্সাইড নিচ্ছি, আমরা জল নিচ্ছি, মিনারেলস নিচ্ছি, সূর্যালোক নিচ্ছি, সানলাইট নিচ্ছি, সেখান থেকে গ্লুকোজ ফর্ম হচ্ছে। এবং গ্লুকোজটা পুরোপুরি একটা অর্গানিক কম্পাউন্ড, যেটা আমাদের শরীরে না, উদ্ভিদের শরীরে তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার দেখো, দিস অ্যাবিলিটি অফ প্রডিউসিং নিউ কম্পাউন্ডস আউট অফ এ ফিউ বেসিক ওয়ান্স ইজ ক্যারেক্টারিস্টিক অফ লিভিং অর্গানিজম। সো এটাই কিন্তু লিভিং অর্গানিজমের ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে, আন্ডারলাইন করে রাখো। In addition to glucose, plants can form many other organic compounds by various means. আরও গ্লুকোজ বাদ দিয়েও আরও অন্যান্য অর্গানিক কম্পাউন্ডও কিন্তু তৈরি হয়ে থাকে। Many of such compounds find use of medicine. মেডিসিনে কিছু ইউজ হয়ে থাকে, কিছু পারফিউম তৈরিতে ইউজ হয়ে থাকে, কিছু ইনসেক্ট রিপেলেন্ট মানে হচ্ছে তোমার পতঙ্গ তাড়ানোর কাজে ব্যবহার হয়ে থাকে, এরকম ব্যাপার।
দ্য অ্যাবিলিটি টু সিনথেসাইজ অর্গানিক কম্পাউন্ডস ডিফারেন্সিয়েটস লিভিং অর্গানিজম ফ্রম নন লিভিং থিংস। তো এটা মাথায় রাখবা যে নন লিভিং থিংস যেমন ইট, কাঠ, পাথর এইসবের থেকে আমাদের প্রাণী দেহ, যাদের প্রাণ আছে, তারা কি করে সিনথেসাইজ নিজেদের শরীরে তৈরি করতে পারে অর্গানিক কম্পাউন্ড। এটা কিন্তু পার্থক্য করে দেয়। সো এটাকে আন্ডারলাইন করে রাখো এই লাইনটাকে। এরপর চলে যাচ্ছে ভ্যারিয়াস কম্পোনেন্টস অফ দ্য বডি অফ এ লিভিং অর্গানিজম। তো প্রথমে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের লাগে শরীরে সেটা হচ্ছে ওয়াটার। ওয়াটার সম্পর্কে যদি টিকা দেয় 3 মার্কসের 2 মার্কসের, তাহলে এখান থেকে যা পড়তেছি এখান থেকে দাগিয়ে দাগিয়ে রাখো। 2 মার্কসের টিকা হলে সেইভাবে এখান থেকে লিখতে হবে, ঠিক আছে। প্রথমে কি বলছে, ওয়াটার ইজ অ্যান ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট অফ দ্য বডি অফ অর্গানিজমস। It constitutes about 70% of the total mass of the human body. 3/4 of this water resides within the cells, while the rest is present in extracellular fluid and in blood. মানে কি বলতে যাচ্ছে যে আমাদের শরীরে কিন্তু ওয়াটারের প্রচুর প্রাচুর্যটা রয়েছে। কত পার্সেন্ট? 70%। 70% আমাদের শরীর কিন্তু ওয়াটার বা জল দিয়ে তৈরি। এর মধ্যে 4 ভাগের 3 ভাগ বা 3/4 অংশটা কোথায় আছে? সেল, মানে আমাদের কোষে। সেল দিয়ে আমাদের বডিটা তৈরি। এবার ওই সেলের মধ্যে 3/4 অংশই সেলে আছে, বাকি 1/4 অংশটা কি আছে? আমাদের এক্সট্রা সেলুলার, মানে সেলের বাইরে বিভিন্ন জায়গায়, যেমন ব্লাডে বা ফ্লুইডে, বিভিন্ন সেলের বাইরে যে সমস্ত ফ্লুইড আছে সেখানে জলটা লাগছে, ঠিক আছে। অ্যামং হিউম্যান বডিজ অফ মেলস হ্যাভ about 10% more water than the আন্ডারলাইন শর্ট কোশ্চেন, সত্য বা মিথ্যা, ট্রু ফলসে দেয় কিন্তু এগুলা, কিন্তু মনে রাখবো এগুলা প্রত্যেকটা লাইন ট্রু ফলসে দেয়, আন্ডারলাইন করে রাখো। মেল হ্যাভ অ্যাবাউট 10% মোর, মেলে কিন্তু 10% বেশি জল থাকে ফিমেলের থেকে। নেক্সট পয়েন্ট, অন দ্য বেসিস অফ পার্সেন্টেজ বাই মাস বডিজ অফ চিলড্রেন কন্টেন্স মোর ওয়াটার দেন অ্যাডাল্টের থেকে চিলড্রেনের কিন্তু বেশি পরিমাণ ওয়াটার থাকে, সত্য মিথ্যাতে। নেক্সট কি বলছে, অন দ্য বেসিস অফ পার্সেন্টেজ অফ মাস ফ্যাট পিপল হ্যাভ লেস ওয়াটার। ও আচ্ছা, তার মানে কি বলছে, ফ্যাট পিপল মানে মোটা মানুষের মধ্যে কিন্তু জলের পরিমাণটা থাকে কম, ওকে, কিন্তু থিন যে পাতলা মানুষ তার মধ্যে কিন্তু জলের পরিমাণটা থাকে বেশি। তাহলে মাথায় রাখবা যে ফ্যাট তাতে জলের পরিমাণ কম থাকে, আর যে থিন তার মধ্যে কিন্তু জলের পরিমাণ বেশি থাকে। সো এখানে আবার সত্য মিথ্যা আসতে পারে, ট্রু ফলসে, তো এটা কিন্তু আন্ডারলাইন করো। In an organism, increased percentage of fat correlates with a decreased percentage of water. মানে ফ্যাট যদি ইনক্রিজ করে তার মানে ওয়াটারের পার্সেন্টেজটা সেই বডিতে কি হবে? ডিক্রিজ করবে। নেক্সট এই প্যারাটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে খুব কোশ্চেন আসতে পারে, 2 মার্কসের টিকা আসতে পারে, তো এখান থেকে একটু দেখে নেই, ভালো করে আন্ডারলাইন করো। নেক্সট টু অক্সিজেন, অক্সিজেনের পরে ওয়াটার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট ফর আওয়ার সার্ভাইভাল। আফটার সেভারাল ডেজ উইদাউট ওয়াটার হিউম্যান বিংস মে ডাই। মানে তুমি যদি জল না খাও অনেক দিন ধরে, মানে জল না পান করো অনেক দিন ধরে, তাহলে কি হবে? তুমি মারা যেতে পারো। ওয়াটার হেল্পস আস টু ট্রান্সপোর্ট দ্য সিম্পল কম্পাউন্ডস জেনারেটেড বাই ডাইজেশন অফ কার্বোহাইড্রেট, লিপিডস অ্যান্ড প্রোটিনস টু ডিফারেন্ট পার্টস অফ আওয়ার বডিজ। মানে আমাদের শরীরে ডাইজেশন মানে হজমের পর কি হচ্ছে, বিভিন্ন লিপিড, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট যা হচ্ছে সেটাকে আমাদের শরীরের বিভিন্ন পার্টে ছড়িয়ে কে দিচ্ছে? ওয়াটারের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে, খুব ইম্পর্টেন্ট। হার্মফুল কম্পাউন্ডস ফর্মড ইন আওয়ার বডিজ আর এক্সক্রিটেড থ্রু ইউরিন, দ্যাট ইজ বেসিক্যালি এ ওয়াটারি ফ্লুইড। থ্রু ইউরিনের মাধ্যমে কিন্তু আমাদের শরীরেতে দূষিত পদার্থ, যেগুলো হার্মফুল এলিমেন্টস যেগুলো তৈরি হচ্ছে আমাদের শরীরে, সেগুলো থ্রু ইউরিন আমাদের শরীর থেকে বের করে যাচ্ছে। এবার ইউরিনটা কি? তরল পদার্থ। এবার এটা তরল কোত্থেকে আসছে? জল। জলের মাধ্যমে, জলের মধ্যে সেই দূষিত পদার্থগুলো মিশে ইউরিন হয়ে আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, মাথায় রাখো, খুব ইম্পর্টেন্ট। ওয়াটার ইন বোথ কেসেস দেয়ারফর ওয়াটার প্লেস দ্য রোল অফ সলভেন্ট, মানে যার মধ্যে মেশে পদার্থ, যার মধ্যে মেশে সলভেন্ট হিসেবে কাজ করছে। Besides this, water takes part in many chemical reaction that occurs in our body. তো আমাদের বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন সেখানে আবার ওয়াটার অংশগ্রহণ করে, যেমন ধরো সিনথেসিস অ্যান্ড ডাইজেশন অফ ফুড, জেনারেশন অফ এনার্জি। তোমাদের বাড়িতে বলে সবসময় যে জল বেশি করে খাওয়া, হজম শক্তি বাড়বে। কারণ কি, জল তোমাদের যে যা জিনিসটা খাচ্ছ সেটাকে নরম করতে, পচাতে, মানে ডাইজেশন মানে কি, ওই সমস্ত প্রক্রিয়াগুলাই তো হয়। তো এই সমস্ত প্রক্রিয়ার জন্য জল, খটখটা খাওয়ার তো আর সহজে হজম হবে না, পেট ব্যথা শুরু করবে। সঠিক সময় যদি জলটা না খাও তাহলে হজমটা ভালো হবে, মানে
মানে জলটা যদি খাও তাহলে হজমটা ভালো হবে, আর হজম ভালো হলে কি হবে, শরীর সুস্থ থাকবে। এই হচ্ছে ব্যাপার। তো জলের খুব ইম্পর্টেন্স, এইগুলা কোশ্চেন আসতে পারে। তারপরে এরপর চলে আসতেছি এটা দাগানোর পর, দ্য হার্ড এক্সটার্নাল শেল অফ স্নেলস, এই স্নেলের ছবি দিয়েছে, তার এক্সটার্নাল শেলের কথা বলছে। Snails, conches, barnacles and the like is made of calcium carbonate। তাহলে শেলটা কি কি দিয়ে তৈরি, শেলটা কি দিয়ে তৈরি হয়, শেল, কনচেস, বার্নাকলস এগুলা কি দিয়ে তৈরি হয়, আন্ডারলাইন সবাই, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে কিন্তু এটা তৈরি হয়। ক্যালসিয়াম কার্বনেট শক্ত, এটা দিয়ে কিন্তু তোমার শেলগুলা তৈরি হচ্ছে। দিস অর্গানিজম ইউটিলাইজেস ক্যালসিয়াম আয়নস অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ডিজলভ ইন ওয়াটার। তাহলে হচ্ছে এই ঝিনুক, শামুক এগুলো তো জলেতে থাকে, তাহলে সেখানে তোমার ক্যালসিয়াম কার্বনেটটা তৈরি হচ্ছে কি করে, কোশ্চেন দিতে পারে। তো আন্ডারলাইন করে রাখো কি করছে, ক্যালসিয়াম আয়ন থাকছে, আর ক্যালসিয়াম আয়নের সাথে কি কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, ক্যালসিয়াম আয়নের সাথে কার্বন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত অবস্থায় থাকে, সেটা যুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হচ্ছে। ওকে, aquatic plants and some aquatic animals live upon oxygen dissolved in water। ওয়াটারে কিন্তু অক্সিজেনও ডিজলভ থাকে, দ্রবীভূত অবস্থায় থাকে। সানলাইট ক্যান পেনিট্রেট ওয়াটার টু সাম এক্সটেন্ট, সানলাইটও কিছুটা পর্যন্ত জলের ভেতরে যেতে পারে। দিস অ্যালাউজ দ্য অ্যাকোয়াটিক প্ল্যান্ট টু মেক ফুড বাই ফটোসিনথেসিস, ফটোসিনথেসিসের মাধ্যমে কিন্তু সালোকসংশ্লেষ প্রক্রিয়া খাদ্য তৈরি করে প্রত্যেকটা উদ্ভিদ। তো অ্যাকোয়াটিক প্ল্যান্ট মানে যারা জলজ উদ্ভিদ, জলে বাস করে, ঠিক আছে। কিছু উদাহরণ নিয়ে রাখো, এখানে দিয়ে দিয়েছে, লেখো ওয়াটার লিলি, WATER হাইফেন দিয়ে LILY, ওয়াটার লিলি। লোটাস, LOTUS, লোটাস। তারপর হাইড্রিলা, HYDRILLA, HYDRILLA। তিনটা উদাহরণ শূন্যস্থান পূরণ করে নাও, ঠিক আছে। এরপর চলে আসছি টিডবিটসে। টিডবিটসে দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফলোইং স্টেটমেন্টস, আর দে রিয়ালি ট্রু। দেখো, উই শুড ইট স্মল ফিশ দ্যাট গিভস আস ক্যালসিয়াম, ছোট ছোট মাছ দেখবা বাড়িতে গার্জিয়ানরা বলবে ছোট ছোট মাছ খেতে, তাতে কি হচ্ছে, ক্যালসিয়ামের অভাব দূর হবে। 2 নাম্বার, দ্য ডক্টর হ্যাজ গিভেন মাই মাদার এ ক্যালসিয়াম ট্যাবলেট। যখন মহিলাদের বয়স বেশি হয় তখন হাড়ের ক্ষয় হতে থাকে, তো ক্যালসিয়াম ট্যাবলেট দেয় ডাক্তার। One gets iron when one takes the liver of fish, chicken, goat। তাহলে যদি আমাদের শরীরে আয়রনের ঘাটতি হয় তাহলে সেটা পূরণের জন্য আমাদের কি খেতে বলে, লিভার খেতে বলে। সেটা মাছের হতে পারে, সেটা চিকেনের হতে পারে, বা গোটের হতে পারে, ঠিক আছে। তো এখানে 3টা কোশ্চেন দিয়েছে, 3টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু পরপর আছে এখানেই, এবং সেই অ্যান্সারগুলো কিন্তু আন্ডারলাইন করবো, এখান থেকে কোশ্চেন আসে। তো প্রথম কোশ্চেনটা হলো হচ্ছে যে কেন ডাক্তারবাবু বা তোমার মা বলবে যে ছোট মাছ খেতে। তো প্রথমে যেটা বলেছে সেটা ভালো করে পড়ে নেই। বলছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, কপার, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম অ্যান্ড কোবাল্ট আর এসেন্সিয়াল ফর আওয়ার সার্ভাইভাল। আমাদের জীবন চালানোর জন্য এই সমস্ত এলিমেন্টগুলো দরকারই দরকার। We cannot live without any one of them. Here we shall get to know about the metals that are essential for our survival. These metals are sodium, potassium, calcium, iron। তাহলে 4টা মেটালের কথা বলছে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওগুলো তো ইম্পর্টেন্টই, কিন্তু এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। কি কি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম আর আয়রন। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম আর আয়রন। ওকে, তো আমাদের কি বলছে দেখো, বিফোর উই গো ইনটু দ্য ডিটেলস উই মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট these metals are present in our body in the form of their compounds। কম্পাউন্ড হিসাবে আমি প্রথম থেকে বলছি এটা যৌগ রূপে থাকে বা কম্পাউন্ড রূপে থাকে। আওয়ার বডি ক্যান নট ইউজ দ্য এলিমেন্ট ফ্রম অফ দিস মেটালস। তোমার যদি মনে হয় যে আমাদের শরীরে সোডিয়ামের ঘাটতি হয়েছে তাহলে কিন্তু সোডিয়ামের টুকরো খেলে হবে না, বা ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে, ক্যালসিয়াম বাবা আমাকে ক্যালসিয়ামের টুকরো কিনে দাও, আমি টুকরোটা খেয়ে নিচ্ছি, তা না। এটা হচ্ছে কম্পাউন্ড হিসাবে থাকে, এবং এমন একটা কম্পাউন্ডই তোমাকে খেতে হবে যেটা তোমাদের শরীরটা নিতে পারে। তোমাদের শরীর যাতে নিতে পারে সেই ধরনের কম্পাউন্ডই তোমাকে নিতে হবে, যেরকম সেরকম কম্পাউন্ড নিলে কিন্তু চলবে না। তো ঠিক আছে, মাইন্ড দ্যাট। ঘটনা হচ্ছে যে হোয়েন ইউ ইট ফ্রাইড ফিশ, এবার চলে আসে প্রথম কোশ্চেনটা, কেন আমাদের ছোট ফিশ খাওয়া উচিত আর কি। হোয়েন ইউ ইট ফ্রাইড ফিশ ইউ ইনজেস্ট ভেরি স্মল পিসেস অফ বোনস অ্যালং উইথ দ্য মিট। মানে ফিশের যেটা বলছি মাছটা খাচ্ছি তার সাথে
ছোট ছোট মাছ তো কাটা সুদ্ধা খেয়ে নেই আমরা, কাটাটাকে আমরা বোন বলছি, ঠিক আছে। কি বলছে তাহলে, দিস কন্টেন্স এ ফসফেট কম্পাউন্ড অফ ক্যালসিয়াম, তার মানে ক্যালসিয়ামের ফসফেট, ফসফেট আমরা পড়েছি PO4, সো ক্যালসিয়ামের ফসফেট ঘটিত কম্পাউন্ড আমাদের শরীরে কিন্তু মাছের কাটার মাধ্যমে ঢুকছে। মাছের কাটা মানে কি, ওটা তো হাড়ই, মাছের হাড়টাকে তো, মাছের বোনটাকে তো মাছের কাটা করে আমরা বাংলায় পড়ি, তো এইভাবে ঢুকছে। ক্যালসিয়াম ট্যাবলেটস, যেটা তাহলে একটা কোশ্চেন অ্যান্সার হলো কেন আমরা মাছ খাবো, ছোট মাছ। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কেন ক্যালসিয়াম ট্যাবলেট বড়দেরকে দেওয়া হচ্ছে। তো ক্যালসিয়াম ট্যাবলেট প্রেসক্রাইব বাই এ ডক্টর কন্টেন্স ক্যালসিয়াম কার্বন, কোশ্চেন শর্ট কোশ্চেন আন্ডারলাইন, ওটা যেমন ক্যালসিয়াম ফসফেট হিসাবে যায় আমাদের শরীরে, এটা ক্যালসিয়াম ট্যাবলেটে ক্যালসিয়াম কার্বনেট হিসাবে যায় আমাদের শরীরে, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট অ্যালং উইথ সাম অর্গানিক, তার সাথে আরও অর্গানিক সাবস্টেন্স থাকে। অ্যানিমাল লিভার কন্টেন্স স্পেসিফিক অর্গানিক কম্পাউন্ডস অফ আয়রন, আয়রনের কম্পাউন্ড কিন্তু অ্যানিমাল লিভারে থাকে, ঠিক আছে। সো আয়রন ট্যাবলেটস প্রেসক্রাইব ফর এ প্রেগনেন্ট ওমেন কন্টেন্স সাম ইউটিলাইজেবল কম্পাউন্ডস অফ আয়রন রাদার দ্যান দ্য পাউডার আয়রন, আমাদের কিন্তু এর মধ্যে আরও এছাড়াও ইউটিলাইজেবল বিভিন্ন কম্পাউন্ড থাকে আয়রন ট্যাবলেটের মধ্যে। তো রাদার দেন এমনি আয়রনের টুকরো না খেয়ে আমরা আয়রনের কম্পাউন্ড খাবো, আয়রন ট্যাবলেটে থাকবে আয়রন কম্পাউন্ড, সেটা আমরা খাবো। এর ফলে আমাদের শরীরে কি হবে, আয়রনটা কোথায় লাগে, বেসিক্যালি আমাদের হিমোগ্লোবিনে লাগে, তাই রক্তে লাগে। তো ওই জন্য আয়রন ট্যাবলেটটা খুব জরুরি রক্তের জন্য। তো কি বলছে, থ্রু ফুড অ্যান্ড সল্ট আওয়ার এসেন্সিয়াল মেটালস ions enter our body as compounds. Deficiency of these metal ions necessitates ingestion of specific medicine that contains utilizable compounds of these metals, ঠিক আছে। আমরা কি করি, এখান থেকে যদি ঘাটতি হয়ে যায় তাহলে তো আমাদের তো মেডিসিনই নিতে হবে। সেটাই বলছে যে এটার ঘাটতি পূরণের জন্য কিন্তু আমাদের বিভিন্ন ইউটিলাইজেবল কম্পাউন্ড, মানে ওই সমস্ত আয়রনের কম্পাউন্ড, ক্যালসিয়ামের কম্পাউন্ড হিসাবে আমরা মেডিসিনটা আমাকে নিতে হবে যদি আমাদের সেই সমস্ত এলিমেন্টের ডেফিসিয়েন্সি হয়। তো প্রথমে দেখছি ফাংশন অফ ডিফারেন্ট মেটাল আয়নস ইন হিউম্যান বডি। প্রথম কি বলছে, আয়রন ইজ এন এসেনশিয়াল। তো প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। প্রথমে যেগুলো তিনটা হচ্ছিল যে 1 নম্বর মাছের কাটা থেকে শুরু করে, 2 নম্বর লিভার থেকে শুরু করে, 3 নম্বর ক্যালসিয়াম ট্যাবলেট কোশ্চেন আসতে পারে। দ্বিতীয়ত আমাদের এই ধরনের যে এলিমেন্টসগুলো আছে আমাদের শরীরে কোন খাতে এগুলা ইউজ হচ্ছে, রাইট, অনেক কোশ্চেন আসতে পারে। তো কি কি আছে দেখো, প্রথমটা বইয়ে পেয়ে যাচ্ছ অ্যান্সার, আয়রন বলছে আয়রন ইজ এন এসেনশিয়াল কম্পোনেন্ট অফ রেড ব্লাড সেলস দ্যাট কন্টেন্স হিমোগ্লোবিন। বলা হচ্ছে হিমোগ্লোবিন, আমাদের রক্তে কি থাকে, হিমোগ্লোবিন থাকে, তাই আমাদের রক্ত লাল হয়, ঠিক আছে। এবার হিমোগ্লোবিনে কি থাকে, আয়রন থাকে, আয়রন লাল হয়, তাই জন্য কি হচ্ছে আমাদের রক্ত কি হচ্ছে, লাল হচ্ছে। উইদাউট ফেরাস আয়রন Fe2+ আয়ন থাকছে, হিমোগ্লোবিন ক্যান নট ফাংশন। হিমোগ্লোবিনের মাধ্যমে বেসিক্যালি আমাদের শরীরে অক্সিজেনটা এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, ঠিক আছে। তো অক্সিজেনটা যাওয়ার জন্য যে পথটা, সেটা কে নিয়ে যাচ্ছে, অক্সিজেনটাই রক্তে যে হিমোগ্লোবিন থাকে সে অক্সিজেনটাকে নিয়ে যাচ্ছে, মাথায় থাকে যাচ্ছে, ঠিক আছে। ক্যালসিয়াম নেক্সট পয়েন্ট বলছে, আওয়ার স্কেলিটন অ্যালাউস আস টু স্ট্রেচ, বেন্ড, স্টুপ অ্যান্ড রান। তোমার শরীরে যদি একটা কাঠামো না থাকে, স্কেলিটন না থাকে, তাহলে কি করে হবে, তোমার শরীরটা তো রক্ত মাংস দিয়ে তৈরি, এবার যদি স্কেলিটনটা না থাকে তাহলে তোমার শরীরটা কি হবে, থ্যাপড়া থ্যাপ। তাহলে আমাদের শরীরটা তৈরি করতে চাই কি, স্কেলিটন, স্কেলিটনের উপরই মাংসটা চড়ছে, তার জন্য হচ্ছে স্কেলিটন না থাকলে তো হবে না। স্কেলিটনে কি বলছে, অ্যালাউস আস টু স্ট্রেচ, বেন্ড, স্টুপ অ্যান্ড রান। দ্য মেজর constituent of bone is a phosphate compound of calcium. So ক্যালসিয়ামের ফসফেট কম্পাউন্ড কিন্তু আমাদের মেজর ইনগ্রিডিয়েন্ট। Besides this, calcium ion is important in many cellular function. ক্যালসিয়াম আয়নও দরকার। সো ক্যালসিয়াম ঘটিত যে সমস্ত কম্পাউন্ড বা যৌগগুলো আছে সেগুলো আমাদের দরকার বোনের জন্য। যদি বেসিক্যালি বলে মেইনলি কোনটা দরকার, আমরা বলবো ক্যালসিয়াম ফসফেট। ওকে, সো সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম এটা একসাথে বলেছে। কি বলছে দেখো, when an ant bites you or someone tickles you, the sensation reaches your spinal cord through your nerve fibers, ঠিক আছে। মানে তোমাকে যদি অ্যান্ট কামড়ায়, মানে পিঁপড়ে কামড়ায় বা ঠোকা দেয়, তাহলে আমরা বুঝতে পারি যে পিঁপড়ে কামড়ালো বা কেউ আমাকে টাচ করলো বা কিছু, সেটা কি হচ্ছে আমাদের সেন্সেশনটা কিভাবে যাচ্ছে, স্পাইনাল কর্ডে থ্রু নার্ভ ফাইবার্স। নার্ভ ফাইবার্স আমাদের শরীরে আছে, নার্ভ ফাইবার্সের মধ্যে আমাদের স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ডেতে যাচ্ছে। A proper functioning of nervous system requires the right balance of sodium
অ্যান্ড পটাশিয়াম আয়ন, বা এই যে তোমাকে যে কামড়াচ্ছে এটা পিঁপড়ে বা ঠোকা দিচ্ছে, এটা রাইট ব্যালেন্সের জন্য আমাদের কোন এলিমেন্টসটা দরকার? সোডিয়াম আর পটাশিয়াম এলিমেন্টসটা দরকার, ঠিক আছে, in your body, otherwise one may become senseless and fall while walking. সেন্সলেস হয়ে যেতে পারে, হাঁটতে হাঁটতে অজ্ঞান হয়ে যেতে পারে, এই ধরনের ঘটনা কিন্তু হতে পারে। সুতরাং আমাদের শরীরে কিন্তু সোডিয়াম আর পটাশিয়ামের দরকার। ওকে, নেক্সট কি বলছে? ইনঅর্গানিক মেটেরিয়ালস লাইক ওয়াটার অ্যান্ড মেটাল আয়ন্স থ্রু ভাইটাল cannot produce life. Different types of organic compounds too played a vital role when life first came into being. 4 types of such compounds, মানে আমাদের এবার বলতেছে যে আমাদের ইনঅর্গানিক কম্পাউন্ডের কথা তো হলো, যেমন ধরো ক্যালসিয়াম হলো, আয়রন হলো, সোডিয়াম হলো, পটাশিয়াম হলো। এবার আমাদের কিছু অর্গানিক কম্পাউন্ডের কথা বলছে যেটা ছাড়া আমাদের জীব প্রাণী জগৎ সৃষ্টি হওয়াটাই সম্ভব ছিল না। ওকে, তো তাদের মধ্যে মেইন চারটা যেটা তোমাদের বলেছে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড আর নিউক্লিক অ্যাসিড। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড আর নিউক্লিক অ্যাসিড। You have learned that carbohydrates, lipids, protein, nucleic acid and vitamins are important in building our bodies. আমাদের শরীরটা গঠনের জন্য এই চারটে এলিমেন্টস খুব দরকার। It is therefore quite natural that the elements that constitute these compounds are indispensable to us. These elements are carbon, hydrogen, oxygen and nitrogen. Besides this, sulfur and phosphorus are participants. মানে বলতে যাচ্ছে যে টু মেক নিউক্লিক অ্যাসিড, সাম প্রোটিনস অ্যান্ড ভ্যারিয়াস মনোমার, মানে হচ্ছে এই ধরনের যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, লিপিড মানে বেসিক্যালি ফ্যাটটাকে আমরা লিপিড করে বলি। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এগুলার জন্য কি কি দরকার? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। এছাড়াও নিউক্লিক অ্যাসিড আরেকটা জিনিস, সেটা তোমরা এবার জানবা। নিউক্লিক অ্যাসিড নতুন টার্ম। নিউক্লিক অ্যাসিডে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন তো থাকেই থাকে, এর সাথে কি কি থাকে? সালফার আর ফসফরাস, এটাও থাকে। আর তাহলে আমাদের কি ছিল? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডে কি ছিল? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, চারটা তো মেইন এলিমেন্টস তো থাকে। তার সাথে আর কি থাকে? তার সাথে আমাদের থাকে ফসফরাস, সালফার আর কিছু প্রোটিন আর ইনঅর্গানিক মলিকিউলসও, কিছু অর্গানিক মলিকিউলসও থাকে। এবার দেখো আর কি বলছে, খেলা তো হলো। এবার কি বলছে এখানে লাল কালি দিয়ে কি লেখা? ইফ ইউ প্ল্যান্ট এ গ্রেইন অফ রাইস ইন সয়েল, হোয়াট উইল ইউ সি আফটার এ ফিউ ডেজ? দেখো শূন্যস্থান পূরণ করেছে, শূন্যস্থানটা লিখে নাও। It would germinate, Germinate, germinate and grow into a sapling, SAPLING। তাহলে এটা শূন্যস্থান পূরণ হয়ে গেল। এরপর চলে আসতে দেখো, এনার্জি রিকোয়ার্ড ফর জার্মিনেশন অফ দ্য সিডস কামস ফ্রম দ্য কার্বোহাইড্রেট স্টোরড ইন ইট। কার্বোহাইড্রেট কি কিন্তু এনার্জি দিচ্ছে বীজের অঙ্কুরোদ্গমের জন্য, ঠিক আছে, মানে ওই চারা গাছটা বড় হওয়ার জন্য। বীজ থেকে তো চারা গাছ বড় হবে, তার জন্য যে এনার্জিটা কোথা থেকে আসছে? কার্বোহাইড্রেট থেকে আসছে। রিগার্ডিং প্রোডাকশন অফ এনার্জি ইন দ্য বডি অফ অ্যান অর্গানিজম, কার্বোহাইড্রেটস মে বি লাইকেন্ড টু এ ফুয়েল। ফুয়েলের সাথে যেন সম্পর্কযুক্ত, ফুয়েল বলা হয়। আমাদের শরীরের যদি ফুয়েল কাকে বলবো? আমরা কার্বোহাইড্রেটকে আমাদের শরীরে ফুয়েল বলবো। ওকে, একটা আন্ডারলাইন করে রাখো, শর্ট কোশ্চেন আছে। দ্য লিপিডস আর নট মাচ সুইটেবল ইন ওয়াটার, আন্ডারলাইন, এটা ওয়াটারে মেশে না, ঠিক আছে। লিপিড মানে ফ্যাট জাতীয়, তেল জাতীয় পদার্থ, লিপিড। ব্রেকডাউন অফ লিপিডস ইন এ সেল গিভস এনার্জি। লিপিডরা কী করে? আমাদের এনার্জি প্রোভাইড করা হচ্ছে লিপিডগুলো ভেঙে আমাদের শরীরে কি প্রোভাইড করছে? এনার্জি প্রোভাইড করছে। মোরওভার দ্য লেয়ার অফ লিপিডস বিলো দ্য স্কিন অফ অ্যান অ্যানিম্যাল প্রোটেক্টস ইট ফ্রম দ্য কোল্ড। শীতের হাত থেকে রক্ষা করে, মানে চর্বির আস্তরণ। লিপিড মানে কি? চর্বি বা ফ্যাটের আস্তরণ। নেম অফ দ্য টু অ্যানিমালস কি কি হতে পারে? দেখো, শীত প্রধান দেশে কি হতে? সিল হতে পারে, SEAL, সিল লিখতে পারো শূন্যস্থানে, SEAL। হোয়েল বলতে পারো, WHALE, হোয়েল লিখতে পারো। পেঙ্গুইন লিখতে পারো, যেটা খুশি, শীত প্রধান দেশে রক্ষা করে। আচ্ছা, প্রোটিন ইজ এ ক্লাস অফ কম্পাউন্ড উইদাউট হুইচ লাইফ ক্যান নট ইভেন বি ইমাজিন। আন্ডারলাইন প্রোটিন কি? is a class of compound. Okay, by this time you have had some idea about where to find proteins in our body. Proteins are found in skin এ পাওয়া যায় প্রোটিন, মাসেলে পাওয়া যায় প্রোটিন, নেল নখে পাওয়া যায় প্রোটিন, হেয়ার চুলে পাওয়া যায় প্রোটিন, ব্লাড রক্তে পাওয়া যায় প্রোটিন, ঠিক আছে।
স্পেসিফিক প্রোটিনস ক্যান প্রোটেক্ট আস ফ্রম দ্য অ্যাটাক অফ জার্মস, জার্মের হাত থেকে কিন্তু রক্ষা করার জন্য, ঠিক আছে, প্রোটিন আমাদের কাজে লাগে। দ্য প্রোটিন কল্ড হিমোগ্লোবিন ট্রান্সপোর্ট অক্সিজেন টু ডিফারেন্ট পার্টস অফ আওয়ার বডি। সো হিমোগ্লোবিন আমাদের ডিফারেন্ট পার্টস অফ দ্য আওয়ার বডিতে কী হচ্ছে, অক্সিজেন সরবরাহ করছে। ওকে, ভ্যারিয়াস এনজাইম স্পিড আপ দ্য নিউমেরাস কেমিক্যাল রিয়াকশন। ওকে, অনেকগুলো এক্সাম্পল দিয়েছে দ্যাট অকার্স অন বডি। তাই এর মধ্যে কি হচ্ছে, এনজাইম, এনজাইম কি কাজে লাগে, এনজাইম হচ্ছে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনের স্পিড আপ করার জন্য। স্পিড আপ মানে কেমিক্যাল রিয়াকশনের যে গতি সেটাকে বাড়ানোর জন্য, তাড়াতাড়ি কেমিক্যাল রিয়াকশন যাতে হয়, তার জন্য আমাদের এনজাইমটা খুব কাজে লাগছে। তো এনজাইম আমাদের পাচনেও সাহায্য করে, তো এনজাইমটা খুব দরকার। দ্য এক্সটার্নাল অ্যাপিয়ারেন্সেস অফ দ্য progeny of an organism depends on their nucleic acid. প্রোজেনি মানে হচ্ছে বংশ, বংশগতির ধারক বাহক, মানে তোমার বাবার মতো তুমি দেখতে হবা, ঠিক আছে, বা তোমার মায়ের মতো দেখতে হবা, বলে না যে এরকম মতো দেখতে হয়, গাছের নারকেল গাছের বাচ্চা নারকেল গাছের মতনই দেখতে হয়, এমন তো না সুপারি গাছের মতো দেখতে হয়। তো এই বংশগতির ধারক বাহক কাকে বলা হচ্ছে, বিভিন্ন নিউক্লিক অ্যাসিডকে। কি কি আমরা পড়েছি, আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ, এই সমস্ত নিউক্লিক অ্যাসিডগুলো আমাদের বংশগতির ধারক বা বংশ পরম্পরায় এই অ্যাসিডটা চলে আসে, মানে তোমার বাচ্চার শরীরে ওই নিউক্লিক অ্যাসিড থাকবে, তাই বাচ্চাটা ওর মতো দেখতে হবে, বাবা মায়ের মতো দেখতে হয়, রাইট? এইটা হচ্ছে মেইন আর কি নিউক্লিক অ্যাসিডের গল্প। ওকে, তো এটা আন্ডারলাইন করে রাখো এই লাইনটা। অলসো দ্য বিহেভিয়ারাল প্যাটার্ন অফ দ্য অ্যানিমাল ইজ ডিটারমাইন্ড পার্টলি বাই ইটস জেনেটিক মেকআপ। জিন তো নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি, তো ব্যাপার হলো হচ্ছে যে এই নিউক্লিক অ্যাসিডের মাধ্যমে যে বিহেভিয়ার, তোমার বাবার বিহেভিয়ার ধরো তোমার মতো আসে, তোমার বাবা নম্রভদ্র তুমিও নম্রভদ্র, বাবা উচ্ছৃঙ্খল তুমিও উচ্ছৃঙ্খল, কিছু কিছু বিহেভিয়ারাল যে বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক সেগুলো কিন্তু ছেলের মধ্যেও কিন্তু আসে থ্রু কার মাধ্যমে, নিউক্লিক অ্যাসিড। ওকে, রাইট দ্য স্পেশাল ক্যারেক্টারিস্টিক অফ দ্য প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমালস মেনশন বিলো। প্ল্যান্টস গ্রোয়িং ইন দ্য ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্টে যে সমস্ত প্ল্যান্ট তাদের কি কি বৈশিষ্ট্য। আচ্ছা, এখানে আমি লিখেছি, তোমরা একটু লিখে নাও। দ্য রুটস ROOTS, দ্য রুটস অফ ম্যানগ্রোভস আর ডেভেলপড টু বি এক্সপোজড টু এয়ার, ঠিক আছে, এক্সপোজ টু এয়ার অ্যাজ দ্য মার্শি MARSHY swamps SWAMPS, restrict RESTRICT the intake of oxygen। মানে কি, দ্য ইনটেক অফ অক্সিজেন, এত তো করে ব্র্যাকেটে লেখো সুন্দরী ট্রি, SUNDARI ট্রি, মানে সুন্দরী ট্রির যে মূলটা আছে ওটাকে শ্বাসমূল করে বলে বাংলায়। কি হয়, ওখানে কর্দমাক্ত, তো জলাভূমিটা কর্দমাক্ত, ফলে কি হচ্ছে, ওরা অক্সিজেনটা নিতে পারছে না, তার জন্য কি হচ্ছে, মূলগুলা কি হয়, এটা যদি কর্দমাক্ত জলাভূমি থাকে তাহলে মূলগুলা উপরের দিকে, নিচে না গিয়ে মূলগুলা কি হচ্ছে, উপরের দিকে উঠে আসে, এগুলাকে শ্বাসমূল বলে। এগুলা এই পয়েন্টটা একটু লিখে রাখো খাতার মধ্যে, ভিডিও পজ করে করে। নেক্সট আমি বলে দিচ্ছি, অ্যানিমালস দ্যাট হান্ট অ্যাট নাইট। তো এদের কি ক্যারেক্টারিস্টিক, দে হ্যাভ লার্জ নাম্বার অফ রড সেলস ইন দেয়ার রেটিনা। রড সেল, রড বানান ROD, সেল বানান CELLS, cells in their retina RETINA, so that they can hunt HUNT in low light। এক্সাম্পল হচ্ছে আউল OWL, ব্যাট BAT এক্সাম্পল। তো এদের কি হচ্ছে, রড সেল, রড সেলটা রেটিনায় থাকে, এবার রড সেল যার বেশি থাকবে তাদের কি হয়, অন্ধকারেও দেখতে পারার ক্ষমতা রাখে, কম আলোতেও দেখতে পারার ক্ষমতা রাখে, ঠিক আছে। তো এই ধর তাহলে তো আরো সহজে শিকার করতে পারবে। লাস্ট পয়েন্ট হচ্ছে প্ল্যান্টস দ্যাট গ্রো ইন হট অ্যান্ড ড্রাই এরিয়াস। হট আর ড্রাই এরিয়াসে যে সমস্ত প্ল্যান্ট জন্মায়, যেমন ক্যাকটাস, ফণিমনসা, হ্যাঁ, মানে ওই আর কি ক্যাকটাস প্রজাতির মধ্যেই পড়ছে। এদের মধ্যে কি বৈশিষ্ট্য থাকে, এদের যে পাতাগুলা, পাতা থাকে না কিন্তু, একটু যদি লক্ষ্য করো, পাতাগুলা কি হচ্ছে, তোমার কাঁটাতে রূপান্তরিত হয়েছে, কাঁটাতে। তো ওই জন্য কি বলছি, স্পাইন্স, স্পাইন্স লেখে হাইফেন দিয়ে লেখো, ক্যাকটি CACTI, ক্যাকটি জেনারেলি হ্যাভ স্পাইন্স মানে কাঁটা, ইন দ্য প্লেস অফ লিভস, পাতার বদলে থাকে কাঁটা,
ডিউ টু ওয়ান জেনারেল রিজন টু স্টপ ইভাপোরেশন। ওদের ওখানে তো জলের পরিমাণ কম, তো ইভাপোরেশন বা বাষ্পমোচন, শরীরের যে ভেতরের যে জলটা সেটা বাষ্প হয়ে যাতে বেরিয়ে না যায় পাতার পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে, ঠিক আছে, পাতার পত্ররন্ধ্র দিয়ে যাতে জলটা না বেরিয়ে যায়, তাই জন্য কি হচ্ছে পাতাটাকেই ওরা কাঁটায় পরিণত করে নিচ্ছে। ওকে, ডিরেকশনস অ্যান্ড সিড। আচ্ছা চলো এতদূর হলো। এরপর আছে আইডেন্টিফিকেশন অফ অ্যাসিডিক অর অ্যালকালাইন সাবস্টেন্স ফ্রম কমন এক্সপিরিয়েন্সেস। কমন এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা অ্যাসিডিক মানে হচ্ছে আমলিক, আর অ্যালকালাইন মানে ক্ষারীয় পদার্থ কীভাবে আমরা করতে পারবো। উই নো দ্যাট food is necessary for life. We also know that green plants make their own food. The food spreads through different forms in a cyclic way from herbivorous to carnivorous animals. আচ্ছা, মেনশন দ্য ডিফারেন্ট পার্টস। আচ্ছা, ছকটার দিকে চলে যাচ্ছে। ছকে কি বলছে দেখো, পার্ট অফ এ প্ল্যান্ট বডি আন্ডারগ্রাউন্ড রুট, বিট রুট দিয়েছে, ক্যারোট দিয়েছে, রেডিশ দিয়েছে। আন্ডারগ্রাউন্ড অর নর্মাল স্টেম, এখানে তুমি এক্সাম্পল লিখে রাখো পটেটো, পটেটো এক্সাম্পলটা লিখে রাখো, একটা একটা করে বলে দিচ্ছি। ফ্লাওয়ার, তারপরে বাম সাইডে লেখো ফ্লাওয়ার, পার্ট অফ এ প্ল্যান্ট বডি, বাম সাইডে লেখো ফ্লাওয়ার, ডান সাইডে লেখো কলিফ্লাওয়ার, CAULIFLOWER, বা সাইডে আছে ফ্রুট, ডান সাইডে লেখো ম্যাঙ্গো, অ্যাপেল, যেটা খুশি। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট ছকে, নেক্সট ছকগুলো করে দিচ্ছি। লেমন, ব্যাকেটে ডান সাইডে লেখো সাওয়ার, SOUR, রাইপ ম্যাঙ্গো, পাকা আম, সুইট, SWWT, পাইনঅ্যাপল, সাওয়ার অ্যান্ড সুইট হলো অরেঞ্জ, সাওয়ার অ্যান্ড সুইট, অ্যাপেল, সুইট। ওকে, এগুলো হয়ে গেল এগুলা। এরপর চলো কনসেপ্ট অফ অ্যাসিডস। অ্যাসিডসে কি বলছে এখানে, এখানে বলেছে যে কিছু কিছু জিনিস তিনটে পাত্রে নিতে বলেছে। একটা কি কি নিতে বলেছে, সুগার সলিউশন নিতে বলছে, সল্ট সলিউশন নিতে বলছে, আর ভিনিগার নিতে বলেছে। তো এগুলা কি কি, এবার ছকটা আছে, ছকে বাম সাইডে লেখো টেস্টটা, প্রথমে লেখো সুইট, SWWT, ডান সাইডে লেখো সুগার সলিউশন, তারপরে লেখো বাম সাইডে লেখো সল্টি, SALTY, ডান সাইডে লেখো সল্ট সলিউশন, বাম সাইডে লেখো সাওয়ার, SOUR, ডান সাইডে লেখো ভিনিগার সলিউশন। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ভিনিগার সলিউশন হচ্ছে সাওয়ার মানে টক। এইবার আমরা চলে আসি টক জাতীয় পদার্থের ক্ষেত্রে। So it is evident that apart from fruits, there are other substances also that have sour taste. For example, sour milk, vinegar, curd. তো কার্ড মানে হচ্ছে টক, টক দই আর কি। তো এগুলো হচ্ছে টক খেতে। Can we realize from this that all the above materials possesses common substances which is responsible for the sour taste? The common substance is called the acid. এদেরকে বলা হচ্ছে অ্যাসিড, মানে টক জাতীয় পদার্থের মধ্যে কি থাকে, অ্যাসিড থাকে। সো এখানে কি বলছে, লেট আস মেক এ লিস্ট অফ সাওয়ার ফ্রুট ট্রিজ। আমি কয়েকটা ট্রিয়ের নাম এখানে লিখে দিয়েছি শূন্যস্থান পূরণে। তোমরা যদি চাও তো তোমাদের স্কুলের যদি থাকে, তোমরা জেনে থাকো, তাহলে বসাতে পারো। আমি কয়েকটা নাম বলে দিচ্ছি। প্রথমটা যেটা শূন্যস্থান আছে ওখানে লেখো ট্যামারিন্ড, TAMARIND, ট্যামারিন্ড। ট্যামারিন্ড মানে হচ্ছে তেঁতুল, তেঁতুল গাছ। তারপর হক প্লাম, প্লাম বানানটা HOG, বানানগুলো বলেছি HOG হাইফেন দিয়ে PLUM। এবার হক প্লাম মানে হচ্ছে তোমার আমড়া, আমড়া গাছ। তারপর খুব ইজি, লেমন, LEMON, লেমন, লেমন গাছ। টমেটো থাকলে টমেটো টক হয়, টমেটো গাছ। যেটা বুঝি, চারটা বলে দিলাম, তিনটা লিখে রাখো। ওকে, এবার কোন কোন অ্যাসিড থাকে, তো প্রথমে অ্যাপেলে ম্যালিক অ্যাসিড থাকে, আপেলে। লেমনে সাইট্রিক অ্যাসিড অ্যান্ড অ্যাসকর্বিক অ্যাসিড থাকে, মুখস্থ রাখতে পারলে কিন্তু শর্ট কোশ্চেন আসে। অরেঞ্জে কি থাকে, সাইট্রিক অ্যাসিড অ্যান্ড অ্যাসকর্বিক অ্যাসিড। ট্যামারাইন্ডে থাকে টার্টারিক অ্যাসিড, টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড, টিতে থাকে ট্যানিক অ্যাসিড, বানানটা লেখো TANNIC অ্যাসিড। কার্ডে থাকে ল্যাকটিক অ্যাসিড, LACTIC অ্যাসিড, ওকে, ACID অ্যাসিড। ভিনিগার অ্যাসিটিক অ্যাসিড, ACETIC অ্যাসিটিক অ্যাসিড। সোডা ওয়াটার কার্বনিক অ্যাসিড, CARBONIC কার্বনিক অ্যাসিড। তারপর মিউরিয়েটিক অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, বানানটা HYDRO
DROCHLORIC হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। এটা কিন্তু প্রত্যেকবার কোশ্চেন আসে, প্রত্যেকটা কিন্তু অ্যাসিডের নাম মনে রাখবা। ইট ইজ নট দ্যাট অ্যাসিডস আর প্রেজেন্ট অনলি ইন প্ল্যান্ট বডিজ, দেয়ার আর সেভারাল অ্যাসিডস হুইচ আর অবটেন ফ্রম ডিফারেন্ট অ্যানিমালস, ইভেন হিউম্যান বডিতেও থাকে। তো কি বলছে, ইউ হ্যাভ নোটিস দ্যাট হোয়েন এ স্মল রেড অ্যান্ড বাইটস বার্নিং সেন্সেশন অকার, মানে যখন একটা ছোট লাল পিঁপড়া কামড়ায় তখন কি হয়, জলে জ্বলুনি দেয়। ইউ মে হ্যাভ নোটিস দ্যাট দ্য ফ্লুইড সিক্রেটেড ফ্রম দ্য বডি অফ অ্যান অ্যান্ট creates a stain on red cement floor that is similar to the stain produced by the lemon juice. লেমন জুসকে যদি তোমার সিমেন্টের বাঁধানো কোনো মেঝে থাকে ফেলো, তাহলে ওর মধ্যে স্টেইন মানে দাগ পড়বে। বা তুমি যদি দেখো যে বিষাক্ত কিছু পোকামাকড় যদি বা অ্যান্ড যদি মরে পড়ে থাকে, তাহলে তার দেহ থেকে অ্যাসিড বেরোয়, তার সেই জন্য দাগ পড়ে। ঠিক আছে, তো এই জন্য বলছে যে এগুলা কিন্তু অ্যাসিডগুলো কিন্তু শুধুমাত্র যে এই সমস্ত ফলমূলেই থাকে তা নয়, আমাদের শরীরে জীবদেহ কিন্তু অ্যাসিড থাকে। যেমন বলছে যে all these incidents are due to the acids present in them. We have already seen that lemon juice can be used to remove certain stains from fabrics. মানে ফ্যাব্রিক্স মানে আমাদের জামা কাপড় থেকে কিন্তু স্টেইন বা দাগ বের করার জন্য কিন্তু লেমন জুস ইউজ করা হয়। দেয়ার আর সেভারাল এক্সাম্পল অ্যাসিড ইন ডেইলি লাইফ। কী কী বলেছে দেখো, আমি কয়েকটা লিখে নিয়েছি, তোমরা লেখো ভালো করে। ছকে বাম সাইডে লেখো হুইচ সাবস্টেন্সে লেখো, লেমন জুস ব্র্যাকেটে লেখো সাইট্রিক অ্যাসিড, লেমন জুস LEMONJUICE ব্র্যাকেটে সাইট্রিক অ্যাসিড লেখো। ডান সাইডে লেখো টু রিমুভ সার্টেন স্টেইনস ফ্রম ফ্যাব্রিক্স হলো। বাম সাইডে লেখো নেক্সট মিউরিয়েটিক অ্যাসিড ব্র্যাকেটে, মিউরিয়েটিক অ্যাসিডের ব্র্যাকেটে লেখো সাইডে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ইউজড ইন হুইচ কেস, ডান সাইডে ছকে লেখো টু ক্লিন টয়লেটস। আবার বাম সাইডে লেখো ভিনিগার VINEGAR করে সাইডে ব্র্যাকেটে লেখো অ্যাসিটিক অ্যাসিড, ভিনিগার মানে অ্যাসিটিক অ্যাসিড, ব্র্যাকেটে ওই জন্য অ্যাসিটিক অ্যাসিড লিখে দিলা। ডান সাইডের ছকে যেখানে ইউজড ইন হুইচ কেস ওখানে লেখো টু স্টোর ফিশ অ্যান্ড মিট, ফিশ আর মিট সংরক্ষণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নেক্সট কি বলছে, টেক এ স্পুনফুল অফ ভিনিগার বা লেমন জুস নিতে বলছে, তার মধ্যে আমাদের কিছু বেকিং সোডা বা খাওয়ার সোডা, এই যে এটা সোডা দেখবা এরকম দেখতে হয়, এরকম সাদা সোডা নিতে পারো। জল নিবা, লেবু নিবা, সোডা দিবা। সোডা নিলে কি হবে, বাম সাইডে হোয়াট ইজ ডানে লেখো এ স্পুনফুল অফ লেমন জুস ইজ পোর্ড POURED ইন্টু হাফ এ গ্লাস অফ ওয়াটার, দেন এ পিঞ্চ অফ বেকিং সোডা ইজ অ্যাডেড ইনটু ইট। মানে একটু বেকিং সোডা দিবা, আর প্রথমে একটু জলের মধ্যে স্পুনফুল অফ লেমন জুস নিবা, তার মধ্যে বেকিং সোডা নিলে কি হবে, ডান সাইডে লেখো CO2 গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উড কাম আউট ইন বাবলস, মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাবল হিসাবে বেরিয়ে আসবে। ঠিক আছে, এবার যদি বিক্রিয়াটা লিখতে চাও তো লিখতে পারো NaHCO3 প্লাস CH3COOH, বা আমি তোমাকে এটা প্রোভাইড করে দেবো, চিন্তা করো না, আমি প্রোভাইড করে দেবো। এখন ক্যামেরা নড়ালে সমস্যা আছে, আমি এটা তোমাদের পাঠিয়ে দেবো। কার্বন ডাইঅক্সাইড কীভাবে হয় লিখে নিবা, বইয়ের মধ্যে লিখে নিবা। এবার কনসেপ্ট অফ বেস, এবার বেসের কি কনসেপ্ট, চলো। বেস হচ্ছে বিটার, বেস খেতে হচ্ছে তোমার বিটার মানে তেতো। ওকে, এখানে কি বলছে হুইচ সলিউশন আর হাউ ডাজ ইট টেস্ট, ভিনিগার সলিউশন, ডান সাইডে লেখো সাওয়ার, বেকিং সোডা সলিউশন বিটার BITTER, লাইম ওয়াটার মানে চুন জল, ডান সাইডে লেখো BITTER বিটার। তো এই ছক কমপ্লিট হয়ে গেল, নেক্সটে চলে আছে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস সলিউশন হ্যাভ ডিফারেন্ট টেস্ট, এভিডেন্টলি দ্য নেচার অফ দ্য আদার টু সলিউশন আর ডিফারেন্ট ফ্রম ভিনিগার সলিউশন। ভিনিগার সলিউশনের থেকে আদার টু সলিউশন কি বিটার, টেস্ট আলাদা, বিটার মানে তেতো। So we have already learned that vinegar is acidic, vinegar to acidic, কি খেতে, টক খেতে, so sour. Then what is the nature of the other two solution? You may visit a pan shop near your house and try to notice how the shopkeeper prepare lime water. You will notice how the water boils vigorously with hissing sound after adding some amount of quick lime into water. The shopkeeper never use freshly prepared lime water, মানে লাইম ওয়াটার মানে কি চুন জল,
আমরা চুন যদি জলের মধ্যে দেই তাহলে কিন্তু জলটা টকবক টকবক করে ফুটতে থাকবে, প্রচন্ড তাপ শক্তি উৎপন্ন হয়, ওটা কিন্তু আমরা ডাইরেক্ট সেই সময় ইউজ করি না। জল নিলাম, চুন দিলাম, কিছুক্ষণ রেখে দিলাম, কিছুক্ষণ কেন 1-2 দিন রেখে দেওয়া হয়, যারা পান তৈরি করে জলের মধ্যে চুন দিয়ে 1-2 দিন রেখে দেয়, তারপর উপর থেকে যে দূষিত জলটা বা চুন দূষিত জলটা সেটাকে ছেঁকে বাইরে ফেলে দেয়, আর নিচে পড়ে থাকে আসল চুনটা, বিশুদ্ধ চুনটা, ঠিক আছে। তো ওই যে বলছে পয়েন্ট টু বি রিমেম্বার, যে যখন চুন জলটা ফেলবা তখন কিন্তু চোখে মুখে যাতে না পড়ে সেটা একটু ধ্যান রাখবো। ওই জন্য বলছে ইভেন হোয়েন ইউ ইউজ লাইম ওয়াটার, you have to mix lime with water, keep it for a long time, and then decant some supernatant liquid। আচ্ছা, মানে যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে উপর থেকে যখন লিকুইডটাকে আমি ফেলবো, জলটাকে যখন ফেলবো তখন খুব সাবধানে ফেলতে হবে যাতে আমাদের চোখে মুখে না পড়ে। ওই যে এবার চলে আসতেছি আমরা যে ইউ মে হ্যাভ, এখানে কোশ্চেন আছে কিন্তু আন্ডারলাইন, ইউ মে হ্যাভ নোটিস দ্যাট প্ল্যান্টস ডু নট গ্রো আন্ডার, ঠিক আছে, ট্যামারিন্ড অর হক, এখানে বানানটা ভুল আছে, PALM না, PLUM, কেটে ঠিক করো, হক PLUM, আমরা হক প্লাম বলে, ঠিক আছে। তার মানে এই ধরনের গাছের নিচে কোনো চারা গাছ জন্মায় না কেন, কোশ্চেনটা, এই ধরনের টক জাতীয় গাছের তলায় কোনো মাটিতে চারা গাছ জন্মায় না কেন। তো বলছে যে লিভস অফ দিস ট্রিজ কন্টেন অ্যাসিড, ইফ ইউ চিপ tamarind leaf you will find the taste to be sour, hence the fallen leaves make the soil acidic, some lime is mixed with the soil to decrease the acidicity। তার মানে বলতে যাচ্ছে যে এই যে তেঁতুল গাছ বা আমড়া গাছের যে পাতাগুলো সেগুলো অ্যাসিডিক হয়, ওই অ্যাসিডিক পাতাগুলো কি হচ্ছে যখন নিচে মাটিতে এসে পড়ছে তখন মাটিটাতে তো গলে যাচ্ছে ধীরে ধীরে পাতাটা, সো বায়োডিগ্রেডেবল। তো এবার কি হচ্ছে, পাতাটা যখন মাটির সাথে মিশছে তো মাটিটাকে অ্যাসিডিক করে দিচ্ছে, ফলে কি হচ্ছে অ্যাসিডিক মাটিতে নতুন চারা গাছ জন্মাতে পারছে না। তো আমরা কি করি, এই অ্যাসিডটাকে কমানোর জন্য কিছুটা কি করি, ক্ষার দিই, বেস দিই, বেস মানে ক্ষার, ক্ষারক পদার্থ। তো এই ধরনের পদার্থ আমরা যখন দিই তখন অ্যাসিডের পরিমাণটা কমে যায়। তো ওই জন্য আমরা কি করি, আবার ফিশ পন্ডে যেমন হচ্ছে পুকুরেও কিন্তু আমরা কিছু ক্ষারক পদার্থ ছড়িয়ে দিই যাতে অ্যাসিডের পরিমাণ, কারণ কি হয় আমাদের শহরাঞ্চলে যে পুকুরগুলো আছে সেখানে কি হয় অ্যাসিড বৃষ্টি হয়, অ্যাসিড রেইন হয়, তার জন্য পুকুরের জলটা কি হয় অ্যাসিডিক হয়ে থাকে। তো আমাদের অ্যাসিডিক পুকুরে তো মাছ চাষ করা তো সম্ভব না, তার মানে ওখানে কিছু পদার্থ ক্ষারীয় পদার্থ কিন্তু বা বেস জাতীয় পদার্থ কিন্তু মিশিয়ে দেওয়া হয় যাতে অ্যাসিডের পরিমাণটা কম হয়, নিউট্রালাইজ হয়। ওকে, so this type of substances which react with the acids are called the bases, bases soluble in water are known as alkalis। তার মানে যে সমস্ত বেস জলে দ্রবীভূত হতে পারে, সব বেস কিন্তু জলে দ্রবীভূত হতে পারে না, যে সমস্ত বেসরা জলে দ্রবীভূত হতে পারে তাদেরকে আমরা বলছি অ্যালকালিস, মানে ক্ষার পদার্থ, ঠিক আছে। সো ডাইলুট alkali solution has a bitter taste and a concentrated solution appears slippery when rubbed, মানে পিচ্ছিল হয়, এরকম করলে দেখবা যে পিচ্ছিল হবে আর তেতো খেতে হবে। all alkalis are bases but all bases are not alkalis, এটা অ্যানসারটা আমি দিয়ে দেব। all alkalis are bases মানে কি হচ্ছে, বেসটা হচ্ছে একটা বড়, বেসের মধ্যে সবাই পড়ছে, বেসের মধ্যে সবাই পড়ছে, কিন্তু বেসের যেই পার্টটা জলে, বেসের মধ্যে যেই পার্টটা শুধুমাত্র জলে দ্রবীভূত হতে পারে, জলে সলিউবল হয়, বেসে সব কিছু আছে সবাই জলে সলিউবল নয়, যেই পার্টটা বেসের যেই পার্টটুকুনটা শুধু জলে সলিউবল হতে পারে তাদেরকে বলা হচ্ছে অ্যালকালিস, ঠিক আছে, মাথায় রাখবো। ওই জন্য এই কথাটা বলছে যে অল অ্যালকালিস আর বেসেস, এই ছোট অ্যালকালিসটা তো বেসেরই পার্ট, তো অল অ্যালকালিস আর বেসেস বাট অল বেসেস আর নট অ্যালকালিস, কারণ বেসের মধ্যে তো সবাই পড়ছে, যারা জলে দ্রবীভূত হতে পারছে না তারা অ্যালকালি নয়, ঠিক আছে। এটা আমি তোমাদের পাঠিয়ে দেবো অ্যান্সার। রিমেম্বার দ্যাট দ্য কনসেন্ট্রেটেড অ্যালকালি সলিউশন ইজ এক্সট্রিমলি হার্মফুল, তো কনসেন্ট্রেটেড কিন্তু অ্যাসিডও হার্মফুল, কনসেন্ট্রেটেড অ্যালকালি সলিউশনও হার্মফুল। নিচে দেখো এখানে ইউজ দিয়েছে, আমি এখানে ছকে আমি দিয়ে দিচ্ছি, ধরো সোডিয়াম হাইড্রক্সাইড, নেম অফ দ্য সাবস্টেন্স NaOH সোডিয়াম হাইড্রক্সাইড লেখো, ডান সাইডে লেখো ম্যানুফ্যাকচার অফ সোপ, মানে সাবান তৈরিতে ব্যবহার করা হয়। আরেকটা লেখো ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম MAGNESIUM, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড HYDROXIDE,
অ্যাজ অ্যান অ্যান্টাসিড, অ্যান্টাসিড হিসাবে ইউজ করে। অ্যান্টাসিড মানে ধরো আমাদের শরীরে তো কি আছে, হজমের জন্য সাহায্য করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার কখনো যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের শরীরে বেড়ে যায়, তাহলে কি হচ্ছে, আমাদের চোয়ার ডেকোরেটে অ্যাসিডিক হয়, বলি যে অ্যাসিড হয়ে গেছে এরকম বলি। তো অ্যাসিডেরটাকে কমানোর জন্য আমাদের কি দিতে হবে, বেস দিতে হবে। আমরা বেস হিসাবে কি ইউজ করি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাজ এ বেস আমরা ইউজ করি অ্যাসিডের পরিমাণটাকে কমানোর জন্য আমাদের শরীরে, তখন আমরা তাকে বলে অ্যান্টাসিড। অ্যাকচুয়ালি অ্যান্টি অ্যাসিড থেকে অ্যান্টাসিড, মানে অ্যাসিডটাকে কমানোর জন্য এটা ব্যবহার করা। অ্যাজ অ্যান অ্যান্টাসিড আমরা ইউজ করি হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, সো এখানে বলছে অ্যাসিড প্লেজ ইম্পর্টেন্ট রোল ইন ডিফারেন্ট ফিজিওলজিক্যাল প্রসেস। As for instance, the main ingredient of muriatic acid available in the market is also produced in our stomach to help the digestion process. আমাদের ডাইজেশন প্রসেস মানে হজমের জন্য সহায়তা করে কোন অ্যাসিড আমাদের শরীরে থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl. Okay, thus our body also contains acid in the stomach, and to reduce its acidity, an antacid which is base, একটা antacid যেটা হচ্ছে অ্যাকচুয়ালি বেস, is taken. All the things cannot be tested as it possesses threat to physiological system. মানে সমস্ত অ্যাসিড তুমি অনেক কঠিন, মানে সালফিউরিক অ্যাসিড আছে, নাইট্রিক অ্যাসিড, আমি তো সব কিছু টেস্ট করে তো বলতে পারি না যে এটা বাবা অ্যাসিড, এটা খার, সব কিছু তো টেস্ট করে তো বলা যাবে না। টেস্ট করতে গিয়ে নিজেও মরে যেতে পারে। তো এইভাবে টেস্ট করে করে কখনো অ্যাসিড আর খার কিন্তু ল্যাবরেটরিতে বা যেখানে কিন্তু শনাক্ত করা হয় না। শনাক্ত করার জন্য আমরা কি নেক্সট কনসেপ্টে আসবো, ইন্ডিকেটর। জাস্ট কনসেপ্ট অফ ইন্ডিকেটর দিয়েছে, ইন্ডিকেটরের কনসেপ্ট দিয়েছে, যেখানে আমরা বুঝতে পারবো যে যদি কালারটা চেঞ্জ হয় তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারবো যে এটা অ্যাসিড। যদি এই কালার হয় তাহলে অ্যাসিড, যদি অন্য কোনো কালার হয় তাহলে বেস। এইভাবে আমরা অ্যাসিড আর বেস কিন্তু শনাক্ত করতে পারবো থ্রু ইন্ডিকেটর, না খেয়ে। যে এটা বিটার হবে না সাওয়ার হবে সেটা না খেয়ে, ঠিক আছে। সো কিভাবে আমরা ইন্ডিকেটরের কনসেপ্ট নিচ্ছি দেখো। কনসেপ্ট অফ ইন্ডিকেটার্স, টেক সাম রেড চায়না রোজ ফ্লাওয়ার। আমরা পাতি একটু তাড়াতাড়ি শেষ করার জন্য বলছি, আমরা এখানে জবা ফুল নিয়েছি। জবা ফুলটাকে পিষে ওর রসটা নিয়েছি। তো এবার এই রসের মধ্যে প্রথমে আমরা কি দিয়েছি, একটা দেখো ছক দিয়েছে, ছকে আমরা ডান সাইডে প্রথমে লিখছি হোয়াট ইজ অ্যাডেড টু দ্য জুস। আমরা প্রথমে লিখবো এই জুসের মধ্যে আমরা দিচ্ছি ভিনিগার। এবার ইনিশিয়াল কালারটাতে লেখো ভায়োলেট, VIOLET। বাড়িতে এক্সাম্পল দেখতে পারো, ভায়োলেট, VIOLET। আর ফাইনাল কালার হচ্ছে রেড। তার মানে আমরা যেটা, যদি আমরা জবা ফুলের পাপড়িটাকে যদি এরকম ঘষে ঘষে তার রস বার করি তাহলে সেটা দেখতে হবে ভায়োলেট। ভায়োলেটের ওই রসটাকে আমরা দুটো পাত্রে নিব। একটা পাত্রে দিলাম অ্যাসিটিক অ্যাসিড, কালার কি হবে রেড। তাহলে সেখান থেকে কি বুঝবো যে অ্যাসিটিক অ্যাসিড দিলে রেড হচ্ছে মানে অ্যাসিড। তার মানে অ্যাসিড দিলে কি ইন্ডিকেট করবে, রেড ইন্ডিকেট করবে। নেক্সট কি হচ্ছে লাইম ওয়াটার দিচ্ছি। নেক্সট হোয়াট ইজ অ্যাডেড টু দ্য জুস, নেক্সট প্যারাটা দেখো লাইম ওয়াটার, LIMEWATER। ইনিশিয়াল কালার তো ভায়োলেট অ্যাজ ইউজুয়াল। ফাইনাল কালার হচ্ছে ব্লু, ফাইনাল কালার কি হচ্ছে ব্লু। তাহলে ব্লু দেখলেই বুঝতে পারবো যে কি এটা হচ্ছে বেস। লাইম ওয়াটারটা হচ্ছে বেস। ওকে, তাহলে এখানে এই শূন্যস্থানগুলো লেখো, ভিনিগার ইজ অ্যান অ্যাসিড, ইট চেঞ্জেস দ্য কালার অফ হিবিস্কাস পেটাল জুস from violet to red. Again, lime water is a basic substance. It changes the color of hibiscus petal juice from violet to blue. Okay. Now, what is the function of the hibiscus petal juice? It helps, underline. Key underline করব, এটা underline করে, it helped us in recognize acid and base. তাহলে আমাদের ইন্ডিকেটরটা কি আমাদের হেল্প করে, হেল্প ফর রিকগনাইজিং অ্যাসিড অ্যান্ড বেস। অ্যাসিড আর বেস রিকগনাইজ করার জন্য আমাদের ইন্ডিকেটরটা হেল্প করে। তো আন্ডারলাইন করে রাখো, হেন্স ইট ইজ অ্যান ইন্ডিকেটর, হিবিস্কাস পেটাল জুস সার্ভস অ্যাজ অ্যান ইন্ডিকেটর। লেটাস একদম শেষ হয়ে আসছে, আর একটু বাকি। লেটাস ট্রাই টু ড্র টু মেক এ পিকচার। এখানে একটা বলেছে একটা টেকনিক, এটা বাড়িতে ট্রাই করতে পারো। এখানে কি বলেছে যে একটা ফিল্টার পেপার নাও আর টার্মারিক নাও, মানে হলুদ, বাড়িতে যে হলুদ। তাহলে কি হচ্ছে যে হলুদটাকে কি নিতে হবে, হলুদটাকে গুলিয়ে আমরা কি করব, একটা ফিল্টার পেপারের উপর হলুদের একটা আস্তরণ দেব, হলুদের আস্তরণ দিলাম। এরপর তার উপর কি করছি, আমি একটা স্টিক নিলাম, স্টিকের মধ্যে কটন দিয়ে বেকিং সোডা সলিউশন নিলাম। বেকিং সোডা সলিউশন দিয়ে যদি আমরা ওই হলুদের ওই কাগজটার উপর যদি আমরা বেকিং সোডা দিয়ে একটা ছবি আঁকাই তাহলে কিন্তু কালারটা আলাদা আসবে।
ঠিক আছে, দেখো এখানে ছবিতে দেখো হলুদের উপর যদি আমরা বেকিং সোডা দিয়ে যদি আমরা আঁকাই তাহলে একটা রেডিশ ব্রাউন একটা কালার হচ্ছে, তার মানে একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করছে। আমাদের টার্মারিকটা কি হিসেবে কাজ করছে? অ্যাজ এ ইন্ডিকেটর। সো টার্মারিক ওয়াটার অরিজিনাল কালার, এখানে ছকটা দেখো, ছকটা আমি পূরণ করে নিচ্ছি, আর একটুখানি বাকি আছে। মেটেরিয়াল টার্মারিক ওয়াটার অরিজিনাল কালারে দেখো ইয়েলো, কালার ইন অ্যাসিড ওখানেও লেখো ইয়েলো, আর কালার ইন বেসে লেখো রেডিশ ব্রাউন, REDDISH যখন বেস হবে তখন রেডিশ ব্রাউন কালার নেবে, দেখো ছবিতেও দেখতে পাচ্ছ। বিটরুট জুস এটাও ইন্ডিকেটার, অরিজিনাল কালারে দেখো রেড, কালার ইন অ্যাসিডে লেখো রেড, আর কালার ইন বেসে তখন কি কালার নেবে? ব্লু, BLUE। ব্ল্যাকবেরি জুস কি কালার নিচ্ছে? অরিজিনাল কালারে দেখো ভায়োলেট, কালার ইন অ্যাসিডে দেখো রেড, আর কালার ইন বেসে লেখা হচ্ছে ব্লু। ওকে, এইবার দেখো লাস্টে প্যারাটা একটু মজাদার, বলছে যে ডু ইউ ওয়ান্ট টু সেন্ড এ কনফিডেন্সিয়াল মেসেজ টু ইউর ফ্রেন্ড, মানে একটা গোপন কি কোনো মেসেজ কি তোমার বন্ধুর কাছে পাঠাতে চাও? তাহলে ফার্স্ট মিক্স সাম বেকিং সোডা ইন ওয়াটার। বেকিং সোডা আছে, বেকিং সোডাকে কি করবো আমরা? ওয়াটারে মিক্স করব। মিক্স করার পর কি হচ্ছে? মেক এ ব্রাশ অ্যান্ড রাইট ইউর মেসেজ অন এ প্লেইন পেপার উইথ ইট, মানে ওই যে তুমি বেকিং সোডারের যে সলিউশন নিলে সেটা দিয়ে তুমি একটা লিখে নিলা, তথ্যটা, গোপন তথ্য লিখে নিলা। লিখে কি করলা? ড্রাই ইন দ্য সান, সানে ড্রাই করলা। ওকে, শুকালো। এবার কি করলা? ওটা তোমার বন্ধুকে পাঠিয়ে দিলা। তবে এখানে একটা জিনিস হচ্ছে যে নাও সেন্ড ইট টু ইউর ফ্রেন্ড, টেল ইউর ফ্রেন্ড প্রিভিয়াসলি, আগে থেকেই বলে রাখো যে হাউ টু রিড ইট, কিভাবে এটাকে পড়তে হবে। হি অর শি শুড টেক এ পিস অফ বিটরুট, তাহলে বিটরুট দিতে হবে, বিটরুটের একটা রস নিতে হবে। রস নিয়ে কি করবে? ওটাকে এইভাবে এইভাবে ঘষে দেবে কাগজের উপর, বিটরুটের রসটা এইভাবে এইভাবে ঘষে দেবে। তাহলে ঘষে দিলে, রাব করলে কি হবে? যে মেসেজটা লেগেছিল সেটা বেরিয়ে আসবে। তাহলে ঠিক আছে, এত দূরই থাকলো আজকের মতো। আমি সমস্ত অ্যান্সার দিয়ে দিয়েছি, আর কিছু অ্যাসিড আর বেসের যেগুলো ডেফিনেশনগুলো ওগুলো পাঠিয়ে দিচ্ছি। টেক্সট বইটা ভালো করে করো, টেক্সট বইয়ের যে সলিউশনগুলো সেগুলো তো দিয়ে দিলাম। এত দূর পড়া থাকছে, পরের দিনকে আমি কোশ্চেন পাঠাবো, আর ওটা অ্যান্সার কিন্তু বইটা পড়ে ভালো করে দিবা। ওকে, ঠিক আছে, আজকের মতো এতটাই। শুভরাত্রি।